আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবাধ্য প্রিয়তমা গল্পের 22 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। অরণ্য বলে, না, জ্বর এখন কমে গেছে, টেনশন করবেন না আপনারা। বৃদ্ধ মহিলারা অরণ্যর জ্বর কমে গেছে শুনে স্বস্তির শ্বাস নেয়। তারা সকলে নিচে চলে যায়। অরণ্য রুমের দরজা বন্ধ করে দেয়। অরণ্য আবার বিছানায় ফিরে আসে ইনায়ার কাছে। ওর কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে, এরপর ডাক দেয় ইনায়াকে। ইনায়া, ঘুম থেকে উঠুন ইনায়া, সকাল 10টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠুন। অরণ্যর ডাক শুনে ইনায়া ঘুম ভেঙে যায়। ইনায়া পিট পিট করে চোখ খুলে সামনে থাকা অরণ্যর দিকে তাকিয়ে দেখে অরণ্য তার দিকে ঝুঁকে রয়েছে। সকালে অরণ্যকে এমন করে জড়িয়ে ধরার কথা মনে হয়ে লজ্জায় লাল হয়ে যায়। তবে কাল রাতে অরণ্য জ্বরের কথা মনে হতেই ইনায়া তার হাত দিয়ে অরণ্যর কপালে ছুঁয়ে দেয়। অরণ্যর শরীরে এখন জ্বর নাই। কালকে রাতে অরণ্যর জ্বরে যে তীব্রতা ছিল, ইনায়া ভয় পেয়ে গিয়েছিল। সারা রাত মাথায় পানি আর জলপটি দেওয়ার কারণে জ্বর কমে গেছে। ইনায়া বলে, অরণ্য, এখন আপনার শরীর কেমন লাগছে? আর সকালে জ্বরের ওষুধ খেতে হবে। আপনি ফ্রেশ হন, আমি খাবার নিয়ে আসি। ইনায়া কথাটা বলে যখন ঘুম ঘুম অবস্থায় বেড থেকে উঠতে যাবে, তখন অরণ্যর হাত ধরে ফেলে। অরণ্য ইনার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলে, কি ব্যাপার মিসেস ইনা, কাল সারা রাতেই অরণ্য চৌধুরীর সেবা করলেন, আবার সকালে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন, এখন তার শরীরে এত চিন্তা করছেন। কোথাও অরণ্যরাজ চৌধুরীর প্রেমে পড়ে গেলেন না তো আপনি? অরণ্যর এমন কথায় ইনা বিরক্ত হয় না, বরং সে হেসে জবাব দেয়, যদি প্রেমে পড়ে যায় তাহলে অসুবিধার কিছু দেখছি না আমি। বিয়ের পর স্বামীর প্রেমে পড়ে যাওয়া জায়েজ আছে, আর শত্রুর যত নিকটে যাব তত তার দুর্বলতার বিষয়ে জানা যাবে। ইনার কথা শুনে অরণ্য আর ইনা দুজনে হেসে দেয়। এরপর ইনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে যায়। অন্যদিকে ইভানের গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ায়। তালুকদার বাড়িতে আজ শফিক সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়েকজন মাদ্রাসার ছাত্র গ্রামের কিছু লোক খাওয়ানো হবে। প্রতি বছর এই দিনে তালুকদার বাড়িতে গরিব দুঃখী মানুষকে খাওয়ানো হয়। যতদিন ইনায়া নানু বেঁচে ছিলেন, উনি তার স্বামীর আত্মার মাগফিরাত কামনার জন্য তার মৃত্যুবার্ষিকীর দিন অনুষ্ঠান করতেন। এরপর থেকে বৃদ্ধাশ্রমে মহিলারা এই দিনে গ্রামের মানুষসহ গরিব দুঃখীদের খাওয়ায়। আজ ইনায়ার অরণ্য আছে বলে আরও সুন্দর আর বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। বৃদ্ধাশ্রমের সকলে এখন বাড়ির সদর দরজায় বসে দুপুরে রান্নার জন্য তরকারি কাটাকাটি করছে। আর বাড়ির গিন্নির মতো রান্নাঘরে রান্না করছে ইনায়া। ছোটবেলা থেকে ইনায়া রান্না করতে পারে, কিন্তু পড়াশোনা আর বিজনেস দুইটা একসাথে সামলাতে হতো দেখে সে সারাদিন বিজি থাকতো। আর অরুণা বেগম ইনায়াকে কখনো রান্নাঘরে ঢুকতে দেয় নাই। চৌধুরী বাড়ির সকলে রান্না অরুণা বেগম করেন। তবে ইনায়া সব রান্না করতে পারে, আর তার রান্না করা খাবারের স্বাদ যথেষ্ট সুস্বাদু। বাড়ির সকলে তাদের কাজে বিজি এখন। অরণ্য সকলের খাওয়া দাওয়া বিষয়ে দেখছে। প্রচুর গরম পড়েছে। কালকে বৃষ্টির পর আজ রোদের তীব্রতা দ্বিগুণ হয়ে গেছে। বাহিরে রোদের মধ্যে অরণ্য সব কাজ করে টায়ার্ড হয়ে গেছে, যার জন্য সে বিশ্রাম নিতে ভিতরে আসে। সদর দরজায় কাজ করা কয়েকজন বৃদ্ধ মহিলাকে ইনায়ার কথা জিজ্ঞেস করে। তারা বলে ইনা রান্নাঘরে রান্না করছে। অরণ্য সেখানে যায়। রান্নাঘরে গিয়ে দেখে ইনায়া কোমরের উপর কাপড় গুজে পাকা রাঁধুনির মতো রান্না করছে। বিয়ের পর আজ প্রথমে ইনায়াকে রান্নাঘরে যেতে দেখছে অরণ্য। রান্নাঘরে গরমে ইনায়ার শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। বাহিরে যা রোদ, তারপর গ্রামের রান্নাঘর খুঁড়ি দিয়ে রান্না করতে হয়, যার কারণে ইনায়ার আরও বেশি গরম করছে। তবুও সে রান্না কাজ করে যাচ্ছে। তবে অরণ্য ইনায়াকে দেখে সব সময়ের মতো মুগ্ধ হয়ে যায়। প্রেমে পড়লে মনে হয় ভালোবাসা মানুষকে সকল পরিস্থিতিতেই সুন্দর লাগে। অরণ্য ঠোঁটে হাসি বজায় রেখে রান্নাঘরে ইনায়ার কাছে যায়। ইনায়ার পিছনে দাঁড়িয়ে ওর বেঁধে রাখা খোপার করা চুল ছেড়ে দেয়। রান্না করার মধ্যে হঠাৎ করে চুল খুলে যাওয়ার কারণে ইনা যথেষ্ট বিরক্ত হয়। এমনকি গরমের মধ্যে রান্না করছে, এখন চুলের কারণে আরও বেশি গরম করছে। ইনায়া যখন রান্না করে রেখে তার চুল বাঁধতে যাবে, তখন অনুভব করে তার পিছনে একজন দাঁড়িয়ে রয়েছে। ইনায়া পিছন ঘুরে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে রয়েছে। তার ঠোঁটে মুচকি হাসি। ইনায়ার আর বুঝতে বাকি থাকে না তার শক্ত করে বাঁধা চুল কি করে খুলে গেছে। ইনায়া রাগী সুরে বলে, অরণ্য, কি করছেন আপনি এখানে? আর গরমের মধ্যে মাথার চুল কেন খুলে দিলেন? জানেন কত গরম করছে আমার? ইনায়া কথাটা রাগী সুরে বলে, কিন্তু অরণ্য ঠোঁটের কোনো এখন মুচকি হাসি রয়েছে। গরমের মধ্যে ইনার কপালে থাকা বিন্দু বিন্দু ঘাম আর ইনার রাগী চোখ সব মিলিয়ে ইনায়াকে অনেক সুন্দর লাগছে। অরণ্য শুধু ভাবে, তার বউ এত সুন্দর কেন? রান্না করা অবস্থায় কি কোনো মহিলাকে এত সুন্দর লাগতে পারে? এমনি বাহিরে যে গরম, তার উপর তার বউয়ের এমন রূপ, কোথাও এত রূপের আগুনে অরণ্য পুড়ে না যায়? ইনায়ার কথা অরণ্য কোনো উত্তর দেয় না, কারণ অরণ্য এক দৃষ্টিতে ইনায়াকে দেখে যাচ্ছে আর ওর ভাবনায় বিভোর হয়ে যাচ্ছে। ইনায়া খেয়াল করে দেখে অরণ্যর মুখ লাল হয়ে গেছে, তার শরীরে সম্পূর্ণ ঘামে ভিজে গেছে। ইনা মুহূর্তের মধ্যে তার রাগ ভুলে যায়। বাহিরে অনেক সময় রোদে দাঁড়িয়ে কাজ করার জন্য হয়তো অরণ্যর গরম লাগছে। ইনা বলে, অরণ্য, আপনি এত সময় বাহিরে রোদের মধ্যে কেন কাজ করছেন? দেখেন চোখ মুখ লাল হয়ে গেছে, রুমে যান আপনি, আমি লেবুর জল নিয়ে আসছি। ইনায়ার কথা শুনে অরণ্য রুমে যায় না, বরং সেখানে দাঁড়িয়ে থাকে।
ইনায়া রান্নাঘর থেকে বের হয়ে যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে যাবে তখন অরণ্যর হাত ধরে ফেলে অরণ্য বলে, বউ তুমি এত সুন্দর কেন? বিশ্বাস করো বউ, তোমার এই রূপের তেজ আর সহ্য করা যাচ্ছে না। দেখা যাবে তোমার এই রূপের গরমে এই অরণ্য রাজ চৌধুরী কোথাও না পুরো কয়লা হয়ে যায়, তখন কিন্তু তুমি বিধবা হয়ে যাবে বউ। অরণ্যর মুখে বউ তার তুমি ডাকটা শুনে ইনায় লজ্জায় লাল হয়ে যায়, আর তার হাসিও পায় অরণ্যর কথা শুনে। লোকটা সত্যি খুব অদ্ভুত, ভিন্ন সময় ভিন্ন রূপ তার। এক সময় মজা করে কথা বলবে, সব সময় তার মুখে হাসি থাকবে, আর অন্য সময় হলে গম্ভীর হয়ে যাবে। তবে অরণ্য ঠোঁটে হাসি দেখে ইনায় অনেক ভালো লাগছে। অরণ্য ইনায়ের দিকে সামান্য এগিয়ে আসে, আলতো হাতে তার গালে ছুঁয়ে দেয়। ইনায়ার হুঁশ ফিরে আসে, সেই এদিক সেদিক তাকিয়ে দেখে যদি বৃদ্ধ লোক মহিলা এখন হঠাৎ করে চলে আসে তখন কি হবে। ইনায়া আবার রাগী সরে বলে, অরণ্য কি করছেন আপনি? দূরে সরুন। বাড়িতে কত মানুষ, কেউ যদি রান্নাঘরে চলে আসে তখন কি হবে? অরণ্য বলে, সো হোয়াট ইনায়া, বউ হন আপনি আমার। বিয়ের পর বউ জামাই একটু রোমান্স করবে, সেটা স্বাভাবিক বিষয়। অরণ্যর কথা শুনে ইনায়া বলে, এইটা আপনার রুমে নয়, রান্নাঘরে। অরণ্য বলে, তাহলে রুমে চলেন, সেখানে গিয়ে রোমান্স করি। অন্যদিকে চৌধুরী কোম্পানির এমডি চেয়ারে বসে গভীর মনোযোগে কাজ করছে ইভান। অফিসের সকল দায়িত্ব এখন সে পালন করে, আর প্রভা তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। প্রভাকে সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করেছে, কারণ অফিসে আর কোনো পোস্ট খালি ছিল না। প্রভা ল্যাপটপে কিছু কাজ করছে, ইভান তার মনোযোগ কাগজের উপর থেকে সরিয়ে নিলে সামনের দিকে তাকায়। ইভানের চোখ যায় প্রভার দিকে, প্রভা কাজ করে যাচ্ছে তার দিকে, যে ইভান তাকিয়ে রয়েছে সেই বিষয়ে তার কোনো খেয়াল নাই। ইভান এক দৃষ্টিতে প্রভার দিকে দেখতে থাকে। মেয়েটা অনেক সুন্দরী, তবে তার ইনার চেয়ে কম। তার ইনার কথাটা বলতে গিয়ে ইভান দীর্ঘশ্বাস ফেলে। এতদিনে হয়তো ইনা অরণ্যকে ভালোবেসে ফেলেছে। অবশ্য স্বামী হয় তার, একদিন না একদিন তো প্রেমে পড়বেই। ইভান তার ভুলের কারণে ইনায়াকে হারিয়ে ফেলেছে। ছোটবেলা থেকে জীবনের সবকিছু সে পেয়েছে, শুধু ইনায়াকে ছাড়া। এই জীবনে ইনায়া ছাড়া আর অন্য কাউকে ভালোবাসতে পারবে কিনা তা ইভানের জানা নেই। বিকাল 4টা বাজে, তালুকদার বাড়িতে অনুষ্ঠান শেষ হয়েছে। এখন ইনায়ার অরণ্য বিদায় নিয়ে চলে আসবে। বৃদ্ধাশ্রমে মহিলারা অনেক অনুরোধ করছে তাদের অল্প কয়েকদিন থেকে যাওয়ার জন্য, কিন্তু অরণ্যর অফিস রয়েছে, ওখানে বেশি দিন থাকা সম্ভব নয়। আবার ইনায়ার আদালতের তারিখ সময় প্রায় শেষের দিকে। এইদিকে সাফায়াতের মৃত্যু আর এসএস কোম্পানি খাবারে বিষ কে দিয়েছে তা জানা নাই। রূপনগর গ্রামে যে উদ্দেশ্য এসেছে তা সফল হয় নাই। সাফায়াতের মৃত্যুর রহস্য সমাধান হয় নাই। আড়ালে লুকিয়ে থাকা অগ্রতকের পরিচয় এখনো সামনে আসে নাই, যার জন্য ইনায়ার অরণ্য এখানে বেশি দিন থাকতে পারবে না। আদালতের নোটিশ মেয়াদে শেষ হবার আগে আসল অপরাধের পরিচয় জানতে হবে। তালুকদার বাড়ির সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী সূত্রে মালিক ইনায়া। সম্পত্তির সমস্ত হিসাব ইনায়া পৌরসভায় গিয়ে কালেক্ট করেছে, আর তালুকদার বাড়িতে থাকা বৃদ্ধ মহিলাদের জন্য এই বাড়িটায় থাকার অনুমতি দিয়ে দিয়েছে। বৃদ্ধ মহিলা সকলে ইনায়ার অরণ্যকে বিদায় দেয়। তারা রূপনগর গ্রাম থেকে চলে আসে শহরে, যাওয়ার উদ্দেশ্য গাড়িতে রওনা দেয়। এখন রাস্তার ট্রেনের মধ্যে অবস্থান করছে ইনায়ার অরণ্য। অন্যদিকে ইভান চৌধুরী বাড়িতে ফিরে এসেছে। প্রভা আর ইভান একসাথে এসেছে। প্রভা যথেষ্ট শান্ত মেয়ে, তবে ইভান তার চেয়েও বেশি শান্ত। প্রয়োজন ছাড়া কথা বলা ইভানের পছন্দ নয়। প্রভা যথেষ্ট কর্মঠ আর পরিশ্রমী মেয়ে। বিজনেসের বিষয়ে তার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে। বিদেশ থেকে বিজনেসের উপর স্টাডি করে এসেছে। রাত 9টা। অরণ্যর গাড়ি এসে থামে তার বাড়ির সামনে। ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে বসে ইনায়ার অরণ্য। রূপনগর গ্রাম থেকে শহরের রাস্তা অনেক, যার জন্য রাত 9টা বেজে গেছে। ইনায়ার গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। সারাদিন রান্না করার সহ গ্রামের এত মানুষকে খাওয়ানোর আর অধিক সময় গাড়িতে বসে থাকার কারণে তার শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে, যার জন্য সে গাড়িতে বসে ঘুমিয়ে পড়েছে। অরণ্য গাড়িতে বসে সারা রাস্তা ইনায়াকে ঘুমন্ত মুখ দেখে কাটিয়ে দিয়েছে। তার মায়াবতী বইয়ের প্রতি তার মুগ্ধতা যেন হাজার জন্ম চলে গেলেও কমবে না। বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ায়। অরণ্য দেখে ইনায়া এখনো ঘুমিয়ে রয়েছে। অরণ্য ইচ্ছা করে না ইনায়াকে ডাক দিতে, কিন্তু বাড়িতে ভিতরে যেতে হবে, যার জন্য অরণ্য শান্ত সুরে ডাক দেয়, ইনায়া, ইনায়া। অরণ্য ডাক শুনে ইনায়ার ঘুম ভেঙে যায়, তবে সে চোখ খুলে তাকায় না, শুধু একটু নড়ে চড়ে বসে আবার ঘুমিয়ে পড়ে। অরণ্য বুঝতে পারে তার বউ গভীর ঘুমে তলিয়ে গেছে। অরণ্য মুচকি হাসি দেয়, এরপর আলতো করে ইনায়াকে কুলে তুলে নেয়। ইনায়া অরণ্যর বুকে গুটি হয়ে ঘুমিয়ে রয়েছে। অরণ্য ঘুমন্ত ইনায়াকে বাড়ির ভেতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। নিজের রুমে গিয়ে বিছানায় ইনায়াকে শুয়ে দেয়। এরপর সে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে বাহিরে চলে যায়। ইনায়া বিছানা ঘুমিয়ে রয়েছে। চৌধুরী বাড়িতে সকলে রাতে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়, কিন্তু ইভান আর প্রভা তাদের রুমে বসে আছে। প্রভা অফিসের একটা ফাইল চেক করছে। কাল নতুন ব্র্যান্ডের সাথে চুক্তি হবে চৌধুরী কোম্পানির, তবে ফাইলের কিছু বিষয় প্রভা বুঝতে পারছে না,
যার জন্য সে ইভান থেকে সাহায্য নেওয়ার চিন্তা করে। ইভান নিজের রুমে বসে অফিসের কাজ করছে। বর্তমানে তার সারাদিন শুধু অফিস আর ফাইল নিয়ে কেটে যায়। পৃথিবীর সমস্ত সুখ আনন্দ বেদনা তার কাছে এখন তুচ্ছ মরিচিকার ন্যায়। এই মিথ্যা মায়ার বেড়াজালে নিজেকে জুড়িয়ে যে কষ্ট তার হচ্ছে, হয়তো তার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। বর্তমানে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হয় ইভানের, যে নিজের দোষে নিজের মায়ের ভালোবাসা হারিয়েছে। জেদ বা ইগোর কারণে তার ভালোবাসাকে অন্য একজনের হাতে তুলে দিয়েছে। তার বুকের মধ্যে এক অদ্ভুত ব্যথার আগমন ঘটে, যা প্রতি তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। শুধু বাহিরে রাগে আর নীরবতা সবাই দেখে, ভিতরে থাকা কান্না আর অসহায়ত্ব শুধু সেই জানে। শুধু তার মনের ভিতরে জানে ইনায়াকে সে কতটা ভালোবাসে। তার জীবনের সব সুখ, টাকা আর ভালোবাসার বিনিময়ে তার ইনায়াকে চাই। কিন্তু তা আর সম্ভব না। ইনায়া এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। অন্য একজনের হাত তার শরীর ছুঁয়ে দিয়েছে। হঠাৎ করে ইভানের রুমের দরজায় একজন নক করে। ইভান তার ভাবনার জগৎ থেকে বাহিরে হয়ে আসে। দরজার সামনের দিকে তাকিয়ে দেখে প্রভা দাঁড়িয়ে রয়েছে। ইভান শান্ত সুরে বলে, কি হয়েছে প্রভা, তুমি এখানে কেন? ইভান গম্ভীর গলায় কথাটা বলে, কিন্তু প্রভার কাছে ইভানের গলার স্বর অন্যরকম লাগে। যেন মনে হলো ইভান কান্না করেছে। আগের দিনের মতো ঠিক ততটা নীরবতা আর গম্ভীরতা আজ ইভানের কণ্ঠস্বরে নাই। শুধু যেন সকলের সামনে তার বাহিরের নকল রূপ দেখানোর প্রয়াস করছে। কিন্তু প্রভা ইভানের বিষয় এত কেন চিন্তা করছে? ইভান শুধু তার বস, এর চেয়ে বেশি না, আর কখনো হবেও না। প্রভার কথার উত্তর না দিতে দেখে ইভান ভুবুসকে তাকিয়ে দেখে প্রভা বলে, চলবে। পরবর্তী পার্ট আমাদের নতুন চ্যানেলে দেওয়া হয়েছে, তো জলদি একটু সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে কিন্তু পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। পর্ব নম্বর 23 আমাদের নতুন চ্যানেলে দেওয়া হয়েছে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আর স্ক্রিনেও ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।